আমাদেরই জিডি নিতে চায়নি আমার ওয়াইফের কাছ থেকে যে গুম হয়েছে কিনা কোনো থানায়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হয়। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই পরিসংখ্যান কত? জাতিসংঘের প্রতিনিধি হিসাবে এখানে মিসেস হোমা খান উপস্থিত ছিলেন, এখন আছে কিনা, তাদের রিপোর্ট অনুসারে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুসারে 1400-রও বেশি জন শহীদ হয়েছেন বিগত 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে। তাদের রিপোর্ট অনুসারে 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। শুধু এই দুইটা হিসেব ওখান থেকে নেই। সেখানে হেলিকপ্টার থেকে গুলি করার কথা, জাতিসংঘ প্রদত্ত আইপিসি ব্যবহার করার কথা সব কিছু বলা আছে। আমরা যখন কথা বলি, যখন তথ্যটা কে দিয়েছে সেই অর্গানাইজেশনগুলোর নাম নিয়ে কথা বলি, সেটা প্রতিষ্ঠিত হয়। আমার কাছে আরেকটা কাগজ আছে, সেটা আমি অনেকদিন এই তথ্যগুলো ব্যবহার করি। আজকে জানতে চাইলাম আমি তুলির কাছে যে এই তথ্যটার আপডেট আমাকে একটু দিতে হবে কতটুকু সত্য। 2023 সাল পর্যন্ত, 2009 থেকে 2023 সাল পর্যন্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কতজন হয়েছে, অধিকারের তথ্য অনুসারে সেটা আগে ছিল 709, কিন্তু আমার ভাই নূর খান লিটন সাহেবদের যে গুম কমিশনে রিপোর্ট করেছে 1850 জন, সেটা আমি এখন ব্যবহার করব। আগে ছিল গুম হওয়া পরিবারদের তথ্য অনুসারে কতজন ফেরত আসেন, সেই সংখ্যা 155 জন। গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল 709 জন, কিন্তু এখন যেহেতু 1850 আমরা এই সংখ্যাটা পেয়েছি। এই সংখ্যাটা অবশ্য এখনও পরীক্ষা নিরীক্ষার অধীনে আছে, তিনি বললেন সেটা এক সময় হয়তো একটু কম বেশি হবে, যেহেতু অনেকেই আগে রিপোর্ট করতে চাননি। কোথাও রিপোর্ট আমাদেরই জিডি নিতে চায়নি আমার ওয়াইফের কাছ থেকে যে গুম হয়েছে কিনা কোনো থানায়। তো সুতরাং সেই পরিবেশটা ছিল না বলেই সেই সংখ্যাটা পুরোটা তখন আসেনি। এখন সেই হিসাব মতে 350 জন এখনো ফেরত আসেনি। হয়তো প্রকৃত তদন্তের পর এটা একটু কম বেশি হতে পারে। বিগত 2009 থেকে 2024-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, এখানে আমার হাতে যে তথ্য আছে তাতে 2693, তবে আপডেটেড তথ্য হচ্ছে 3000+। এইভাবে কাস্টোডিয়াল ডেথ, পলিটিক্যাল পারসিকিউশন সহ সমস্ত কিছু যোগ করে সেই সংখ্যাটা আগে ছিল 7188, 7188। এখন সেটা বেড়ে দাঁড়াবে আর অনেক বেশি আজকের এই নতুন তথ্যগুলো সহ। এইরকম একটা বিভীষিকাময় অবস্থায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলেছে। সেই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে এই রক্তপাতটা আমাদের করতে হয়েছে, আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হয়েছে। এবং সেটা 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই হিসাব, সেই হিসাব মতে যদি আমরা টোটাল হিসাবটা করি, এগুলো 10,000-এরও বেশি মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই গণতান্ত্রিক পরিবেশে এই সভা করতে পারছি। বক্তারা বলে গিয়েছেন আগে রাস্তাতে দাঁড়াতে পারেননি, মিলনায়তনে সভা করতে পারেননি, কোনো অনুষ্ঠান করতে পারেননি। সেরকম একটা পরিবেশ আফ্রিকার জঙ্গলেও বিদ্যমান পাবেন না আপনারা। যারা এই কাজটা করে গিয়েছে, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে করদ রাজ্যে পরিণত করার জন্য, আজীবন যে কোনোভাবেই হোক লেন্দুবদর্জির মতো ক্ষমতায় থাকার জন্য যারা করে গিয়েছে, তাদের কিন্তু এখনো অনুশোচনা নেই। তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা, উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে অপরাধী হিসেবে তারা নামকরণ করছে। এরপরও বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে?
বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করতে পারবে? ক্ষমা তো চাইনি। আমরা এমন একটা পরিস্থিতিতে গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছি। আমরা সবাই মিলে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারগুলো আমরা প্রণয়ন করছি, এবং এই পরিবেশটা বাংলাদেশে অতীতে কল্পনাও করা যেত না। সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিসমূহ, সামাজিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ হয়েছে রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালীভাবে নির্মাণ করতে চাই। সবাই আমরা একমত হয়েছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ গণতান্ত্রিকভাবে শক্তিশালীভাবে গড়ে উঠলে রাষ্ট্রের গণতন্ত্র রক্ষা কবচ হিসেবে সেই প্রতিষ্ঠানগুলো কাজ করবে। তার মধ্যে আছে নির্বাচন কমিশন, তার মধ্যে আছে মানবাধিকার কমিশন, তার মধ্যে আছে বিচার বিভাগ, তার মধ্যে আছে সংসদ নিজে, এবং সবার উপরে থাকবে ফ্রিডম অফ প্রেস। যেই দেশে ফ্রিডম অফ প্রেস 100% ফ্রিডম অফ প্রেস আমরা এনশিওর করতে পারি, গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা করতে পারি, সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্তিশালী থাকবে। বাকি রইল গণমাধ্যমগুলোর ভূমিকা। যদি মালিকদের চাকরি আপনারা করেন, সাংবাদিক বন্ধুগণ, বিবেকের কাছে যদি দায়বদ্ধ না থাকেন, তাহলে সেই স্বাধীনতা নিশ্চিত কখনো করা যাবে না। সুতরাং বিবেকের কাছে আপনারা চাকরি করবেন, বিবেকের কাছে দায়বদ্ধ হবেন, মালিকের কাছে দায়বদ্ধ হবেন না, তাহলে এখানে প্রেস ফ্রিডম এনশিওর করা যাবে।